আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা লাস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের তিনটা পার্সপেক্টিভের কথা বলছিলাম, মনে আছে নাকি সবাই ভুলে গেছেন? আমরা আছে স্যার। কি কি ছিল মনে আছে নামগুলা? ইউনিটারিজম, প্লুরালিস্ট আর রেডিক্যাল। আমরা হচ্ছে এই ইউনিটারিজম পার্সপেক্টিভ আর প্লুরালিস্ট পার্সপেক্টিভটা দেখছিলাম লাস্ট ক্লাসে। ইউনিটারিজমটা কি ছিল মনে আছে? এটা কি ছিল? আমরা হচ্ছে unitarism perspective, the organization is perceived as in an integrated and harmonious whole with the ideal of one happy family। মানে পুরো অর্গানাইজেশন একটা একক পরিবার হিসেবে কাজ করে, যেখানে হচ্ছে মালিক বা শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মালিক আর শ্রমিক হচ্ছে একই টার্গেটে কাজ করে, সেটা হচ্ছে কি কোম্পানির উন্নতি। ম্যানেজমেন্ট এন্ড আদার মেম্বার অফ দ্য স্টাফ অর শেয়ার কমন পারপোজ, আমরা এগুলো বলছিলাম। আর প্লুরালিস্ট পার্সপেক্টিভটা কি ছিল? আমরা দেখছিলাম যে প্লুরালিস্ট পার্সপেক্টিভে একটা অর্গানাইজেশনের কিছু পাওয়ারফুল সাবডিভিশন থাকবে, যেমন এক পক্ষ থাকতে পারে মালিকের পক্ষ, একটা পক্ষ থাকতে পারে শ্রমিকের পক্ষ। এই মালিক আর শ্রমিকের পক্ষ তারা দুইজন কম্বাইনলি একত্রিত হয়ে কি করবে? অর্গানাইজেশন পরিচালনা করবে। এখানে দুইজনেরই কি ইকুয়াল কন্ট্রিবিউশন থাকবে। মালিক তার জায়গা থেকে স্ট্রং থাকবে, শ্রমিক তার জায়গা থেকে স্ট্রং থাকবে, এবং দুইজন একত্রিত ভাবে কেউ কারো উপর কোনো কিছু চাপাই দিবে না। মালিক শ্রমিকের উপর কোনো কিছু চাপাই দিবে না, শ্রমিক ও মালিকের উপর অন্যায় ভাবে কোনো আবদার করবে না। দুইজন দুইজনের প্রতি সহানুভূতি বা কি বলবো, মানে সমঝোতাপূর্ণ একটা ব্যাপার স্যাপারের মাধ্যমে হচ্ছে আপনার অর্গানাইজেশন রান করবে। এটা ছিল কি পার্সপেক্টিভ? প্লুরালিস্ট পার্সপেক্টিভ। আমাদের যে 3 নাম্বার পার্সপেক্টিভটা ছিল এটা আমরা ওইদিন দেখি নাই। 3 নাম্বার পার্সপেক্টিভটা কি? মার্কিস্ট অথবা রেডিক্যাল পার্সপেক্টিভ। ঠিক আছে, দেখেন এখানে যেটা হয় যে দিস ভিউ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন লুকস এট দ্য নেচার অফ দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি। তার মানে এই যে মার্কিস্ট বা রেডিক্যাল পার্সপেক্টিভ, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উপর বিশ্বাসী। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে আপনাদের যে এই 3 নাম্বার পার্সপেক্টিভটা মার্কিস্ট বা হচ্ছে রেডিক্যাল পার্সপেক্টিভ, এটা আসলে মানে কার উপর ডিপেন্ডেন্ট, বা এটা আসলে কোন জিনিসটাকে প্রাধান্য দেয়? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মানে কি? যার কাছে টাকা আছে সে তার কাছেই ক্ষমতা। আর মানে মানে কি, বড়লোক আরো দিন দিন বড়লোক হবে, গরিব কি হবে? দিন দিন আরো গরিব হবে। এটা হচ্ছে কি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। দেখেন যে where there is a fundamental division of interest between capital and labor, তার মানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা বড় জিনিস হচ্ছে ওইখানে অবশ্যই যারা ক্যাপিটাল বা ধনী বা ক্যাপিটালিস্ট বলতে পারেন, এবং যারা লেবার বা শ্রমিক, তাদের মধ্যে অবশ্যই মানে পারসেপশন অফ ইন্টারেস্টের মধ্যে পার্থক্য আছে। কারণ ধনী চাবে কি হইতে? গরিবের উপর অত্যাচার করে আরো ধনী হইতে। আর গরিব কি চাবে? অবশ্যই সেও চাবে তার অধিকার বা তার বেতন, তার সুযোগ সুবিধা এগুলো পাওয়ার জন্য। তো এই ক্যাপিটালিস্ট আর লেবার এই দুইজনের মধ্যে অবশ্যই একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে এই মার্কিস্ট বা রেডিক্যাল পার্সপেক্টিভে। এন্ড সিজ ওয়ার্কপ্লেস রিলেশন এগেইনস্ট দিস ব্যাকগ্রাউন্ড, এবং কর্মস্থলের যে পরিবেশ বা মালিক শ্রমিকের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে এই রেডিক্যাল পার্সপেক্টিভে হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হবেই, এরকম ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করা হয়। Sees inequalities of power and economic wealth as having their roots in the nature of the capitalist economic system। মানে হচ্ছে এই ধরনের পার্সপেক্টিভ যদি আপনি চিন্তা করেন, আপনার অর্গানাইজেশনে অবশ্যই কি থাকবে? ইনইকুয়ালিটি অফ পাওয়ার, মানে হচ্ছে ক্ষমতার অসামঞ্জস্যতা। কেউ থাকবে বেশি ক্ষমতাশীল, কেউ থাকবে কম ক্ষমতাশীল। এন্ড ইকোনমিক ওয়েলথ মানে হচ্ছে অর্থনৈতিক অবস্থারও দেখা যাবে কি থাকবে? আপনার ডেভিয়েশন থাকবে। কেউ দেখা যাবে অনেক বেশি সচ্ছল, কেউ দেখা যাবে অনেক বেশি অসচ্ছল। কারণ কি? কারণ হচ্ছে এই যে ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, এটার মেইন থিমই হচ্ছে যে কিছু মানুষ থাকবে অতিরিক্ত বড়লোক, কিছু মানুষ থাকবে অতিরিক্ত গরিব। ঠিক আছে, এটা হচ্ছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের মেইন কনসেপ্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে কনফ্লিক্টস is therefore seen as inevitable and trade unions are a natural response of workers to their exploitation by capital। তার মানে হচ্ছে যেহেতু দেখতেছেন যে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদ ব্যবস্থায় বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় মালিক শ্রমিক দুইটা পক্ষ ক্রিয়েট হয়ে যাবে, এবং তাদের মধ্যে অবশ্যই কনফ্লিক্ট অনিবার্য।
ইনএভিটেবল মানে হচ্ছে যেটাকে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, একদম হবেই, অনস্বীকার্য বা অনিবার্য যে জিনিসটা মানে ঘটনা। এন্ড যদি এরকম কনফ্লিক্ট ক্রিয়েট হয় তাহলে ট্রেড ইউনিয়ন ক্রিয়েট করা ছাড়া আর কোন উপায় আছে? যেখানে কনফ্লিক্ট ক্রিয়েট হবে মালিক শ্রমিকের মধ্যে, ওইখানে অবশ্যই কি ক্রিয়েট হবে? ট্রেড ইউনিয়ন ক্রিয়েট হবে। কারণ শ্রমিক তার অধিকার বা তার চাওয়া পাওয়া বা তার যে ন্যায্য দাবি দেওয়া এগুলা পাওয়ার জন্য অবশ্যই তারা একটা ট্রেড ইউনিয়ন তৈরি করবে, বা শ্রমিকদের যে ইউনিয়ন থাকে ওটা তৈরি করবে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করার জন্য। আর ন্যাচারাল রেসপন্স অফ ওয়ার্কার্স টু দেয়ার এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে কি বলতে পারবেন? শোষণ বাই ক্যাপিটাল, মানে এই যে যারা ধনী আছে তারা যে শোষণ করবে, তাদের শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের দাবি দাওয়াগুলো পাওয়ার জন্য এই ট্রেড ইউনিয়ন অবশ্যই সেখানে তৈরি করতে হবে বা তৈরি হবে আসলে। তো দেখেন যে দ্য মার্কিস্ট ভিউ উড বি দ্যাট ইনস্টিটিউশনস অফ জয়েন্ট রেগুলেশন would enhance rather than limit management position as they presume the continuation of capitalism rather than challenge it. আচ্ছা, মার্কিস্ট ভিউ বলতে কি বুঝেন বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে মার্কিস্ট ভিউ আসলে কি জিনিস? না স্যার। বলতে পারবেন না, না বলার ইচ্ছা নাই? মানে স্যার কার্ল মার্কসের মত। মানে কার্ল মার্কস যে মতবাদগুলো দিছিল ওই মতবাদগুলোতে যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হচ্ছে মার্কিস্ট ভিউতে বিশ্বাসী আর কি। তো মার্কিস্ট ভিউ হচ্ছে এরকম যে উড বি দ্যাট ইনস্টিটিউশনস অফ জয়েন্ট রেগুলেশন মানে হচ্ছে যদি কোনো একটা অর্গানাইজেশনে জয়েন্ট রেগুলেশন মানে হচ্ছে মালিকেরও থাকে ক্ষমতা শ্রমিকেরও থাকে ক্ষমতা, মানে মালিকও ক্ষমতাশীল শ্রমিকও ক্ষমতাশীল, যদি এরকম হয় যে দুইজনই পাওয়ারফুল তাহলে সেক্ষেত্রে যেটা হইতে পারে এইটা ম্যানেজমেন্টের পজিশন বা ম্যানেজমেন্ট বা মালিকের যে শ্রমিকের উপর মানে কি বলবো অধিকার খাটানোর যে ব্যাপার স্যাপারটা এটাকে কমায় না দিয়ে আরো বাড়াই দিবে। তার মানে কি এই ব্যাপারটা আসলে পজিটিভ না, ব্যাপারটা আসলে নেগেটিভ। মানে মার্কিস্ট ভিউ হচ্ছে যদি আপনি কোন একটা অর্গানাইজেশনের জয়েন্ট রেগুলেশন মানে ওইখানে কি খাটে, ওইখানে শ্রমিকেরও নিয়ম খাটে মালিকেরও নিয়ম খাটে, যদি ব্যাপারটা এরকম হয় অবশ্যই ওইখানে যেটা হবে ম্যানেজমেন্ট শ্রমিকদের উপরে বা মালিক পক্ষ শ্রমিকদের উপরে তাদের রুলস বা রেগুলেশন গুলো চাপাই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? কারণ ক্যাপিটালিজম বা এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদ আপনার মালিকদের পাওয়ারটাকে চ্যালেঞ্জ না করে এটাকে কি করে আরো বেশি উৎসাহ দেয় যে তোমরা ক্ষমতা দেখাও, কারণ তোমরা বড় লোক, তোমাদের টাকা পয়সা আছে, তোমরা পাওয়ার দেখাও গরিবদের উপরে। তো এটাই হচ্ছে মার্কিস্ট বা রেডিকালিস্ট পার্সপেক্টিভ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাকে একটা কোশ্চেনের আনসার দেন, যদি তিনটা পার্সপেক্টিভ হয় এটার আনসার আমাকে দিবে সাজ্জাদ। প্রথমটা ছিল কি? ইউনিটারিজম পার্সপেক্টিভ। তারপরেরটা কি ছিল? প্লুরালিস্ট পার্সপেক্টিভ। তারপরেরটা হচ্ছে রেডিক্যাল অথবা মার্কিস্ট পার্সপেক্টিভ। আচ্ছা সাজ্জাদ বলেন তো যে এই তিন ধরনের পার্সপেক্টিভের মধ্যে কোনটাতে চাইলে আমি ট্রেড ইউনিয়ন অ্যাভয়েড করতে পারবো? বলেন তো এই তিন ধরনের পার্সপেক্টিভের মধ্যে কোন পার্সপেক্টিভটাতে চাইলে ট্রেড ইউনিয়ন মানে গঠন না করলেও চলবে, কোনো সমস্যা হবে না, বা ট্রেড ইউনিয়ন গঠন করার কোনো দরকার নেই? প্লুরালিস্টে ইউনিটারিজম। কেন? মানে প্লুরাল মানে যে বলছেন প্লুরালিস্ট সে বলেন যে এটাতে কেন, আর যে বলছেন ইউনিটারিজম সে বলেন এটাতে কেন বলছেন? রেডিক্যাল বা মার্কিস্টে কেন না? স্যার মার্কিস্টে তো ন্যায়বাদ বা জিনিসটা তো হচ্ছেই না। তো ন্যায় আর পাওয়ার জন্য আমার ট্রেড ইউনিটারিজম ইউনিয়ন বানাইতেই হবে, মানে শ্রমিক আমি যদি চিন্তা করি আমি শ্রমিক, তার মানে ন্যায্য দাবি দেওয়া আদায় করতে হলে আমাকে ট্রেড ইউনিয়ন মানে গঠন করতেই হবে মার্কিস্টে। ঠিক? জি স্যার। হ্যাঁ ঠিক। ও দুইটাতে তো স্যার এমনি স্যার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ স্যার হ্যাঁ ইয়াতে আছে স্যার, ঐক্যমতে থাকবে। কোন দুইটাতে? ইউনিটারিজম আর স্যার প্রথম দুইটাতে স্যার। আচ্ছা না আমার মনে যেমন হয় প্লুরালিস্টের ক্ষেত্রে তো প্লুরালিস্টে হচ্ছে মালিকদের একটা স্ট্রং পার্ট থাকবে শ্রমিকদের একটা স্ট্রং পার্ট থাকবে। একটা স্ট্রং পার্ট থাকবে। জি স্যার। শ্রমিকরা স্ট্রং কেমনে হবে যদি ট্রেড ইউনিয়ন না থাকে? স্যার ইন্টারেস্ট তারপর হচ্ছে যেমন বিভিন্ন এগ্রিমেন্ট এসব তো স্যার এটা হচ্ছে ম্যানেজার ইউনিটারিজম ওয়ার্কারদের মধ্যে তো পার্সপেক্টিভে, এটা স্যার
হ্যাঁ, যদি ইউনিটারিজম পার্সপেক্টিভ ফলো করা হয় তাহলে ট্রেড ইউনিয়ন না তৈরি করলেও চলবে, কারণ ইউনিটারিজম পার্সপেক্টিভ কে ওয়ান হ্যাপি ফ্যামিলি হিসেবে চিন্তা করে না। জি স্যার। জি স্যার, মানে এগুলো হচ্ছে তো আর থাকতেছে না মালিক ডিস শ্রমিক এগ্রিমেন্ট। সবার টার্গেটই কি সেম, সেটা হচ্ছে কোম্পানির উন্নতি, আর শ্রমিক হচ্ছে মালিকের কাছে কি লায়াবল বা লেজিটিমেট রিপ্রেজেন্টেটিভ। তো এজন্য হচ্ছে ইউনিটারিজম পার্সপেক্টিভে ট্রেড ইউনিয়ন গঠন না করলেও চলবে, কিন্তু প্লুরালিস্টেও করতে হবে, কারণ প্লুরালিস্টে যদি ট্রেড ইউনিয়ন না থাকে জি তাহলে স্যার, শ্রমিকদের স্ট্রং পার্ট তো হচ্ছে না আসলে। আর মার্কিস্টে তো জি হচ্ছে করতেই হবে, কারণ মালিক এখানে শ্রমিকদেরকে কি করতেছে, এক্সপ্লয়েট করতেছে বা শোষণ করতেছে। বোঝা গেছে? জি স্যার। আল্লাহ, যে থিওরি পড়াইতেছি কি আর বলবো। আচ্ছা দেখেন, লেবার রিলেশন বা মানে শ্রমিকদের সাথে কি বলবো মালিকের যে সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে আসলে মানে এটা লেবার রিলেশন বলতে আমরা কি বুঝি আসলে দেখেন। ডেফিনেশন: labor relations is the study and practice of managing unionized employment situation। মানে হচ্ছে ট্রেড ইউনিয়ন আছে এরকম শ্রমিকদেরকে ম্যানেজ করার যে ব্যবস্থাপনা, এই রিলেটেড পড়াশোনাই হচ্ছে কি লেবার রিলেশন। মানে হচ্ছে ইউনিয়নাইজড এমপ্লয়মেন্ট, যাদের ইউনিয়ন আছে এদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন বা এদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই ধরনের ব্যাপার স্যাপার গুলা নিয়ে যেই সাবজেক্টে পড়াশোনা করা হয় ওই সাবজেক্টটাকেই কি বলে, লেবার রিলেশন বলে। বুঝতে পারছেন? ইন জেনারেল সাধারণভাবে বলা যায় যে লেবার রিলেশন ইজ ফ্রিকুয়েন্টলি এ সাব এরিয়া উইদিন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। মানে এতক্ষণ আমরা যে স্লাইডগুলো দেখতেছিলাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের তিনটা পার্সপেক্টিভ, মার্কিস্ট, প্লুরালিস্ট, ইউনিটারিজম। তো লেবার রিলেশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনেরই একটা শাখা, একটা প্রশাখা বলতে পারেন। দো স্কলার্স ফ্রম মেনি ডিসিপ্লিন ইনক্লুডিং ইকোনমিক্স, সোশিওলজি, হিস্টোরি, ল, পলিটিক্যাল সায়েন্স অলসো স্টাডি লেবার ইউনিয়ন এন্ড লেবার মুভমেন্ট। মানে হচ্ছে যারা পণ্ডিত বা স্কলার আছে বা যারা রিসার্চার আছে তারা হচ্ছে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের হোক, সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, ল বা আইনের থেকে আসুক বা পলিটিক্যাল সায়েন্স থেকে আসুক না কেন, তারা সবাই কি এই লেবার ইউনিয়ন বা লেবার মুভমেন্ট, শ্রমিক আন্দোলন বা শ্রমিকদের যে সংগঠন, এগুলো নিয়ে তারাও কাজ করে। ঠিক আছে, দেখি তো কেউ জয়েন দিয়া বসে আছে কিনা, একটু দাঁড়ান। না, আচ্ছা এবার দেখেন যে ইন প্র্যাকটিস লেবার রিলেশনস, একটু দাঁড়ান, in practice labor relation is also frequently a sub area within human resource management। মানে হচ্ছে এটা এইচআরএম, এই এইচআরএম এর একটা পার্ট। তার মানে কি বুঝলেন যে লেবার রিলেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যেটার মধ্যে কি আপনার ইউনিয়নাইজড লেবার যারা আছে বা ইউনিয়নাইজড এমপ্লয়মেন্ট, মানে যারা হচ্ছে শ্রমিক বেতনভুক্ত বা সরি বেতনভুক্ত না, যে সকল শ্রমিকদের ইউনিয়ন আছে তাদেরকে ম্যানেজ করার যে ব্যবস্থাপনা, এটাই হচ্ছে লেবার রিলেশন। এবং লেবার রিলেশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা সাব ডিভিশন, মানে একটা প্রশাখা বা শাখা। এবং যারা স্কলার বা রিসার্চার আছে তারা হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ল, হিস্টোরি, তারা হচ্ছে কি লেবার রিলেশন নিয়ে হচ্ছে কাজ করে বা লেবার মুভমেন্ট বা শ্রমিক আন্দোলন নিয়ে কাজ করে। এবং বর্তমানে হচ্ছে এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে কি এই লেবার রিলেশনের নিয়ে কাজ করা। বুঝতে পারছেন? জি বুঝতে স্যার, পারছেন না কিছু বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা, labor relation are the talks between the physical laborers and their management। ফিজিক্যাল লেবারার মানে হচ্ছে যারা কায়িক পরিশ্রম করে, যেমন মাটি কাটে যারা বা দিন মজুর যারা বা গার্মেন্টসে যারা চাকরি করে, মানে যারা হচ্ছে নিজের মানে কি বলবো পরিশ্রম দিয়ে বা নিজের গায়ের শক্তিটাকে কাজে লাগায় ইনকাম করতেছে বা তাদের রুটি রুজি করতেছে, এরা হচ্ছে কি ফিজিক্যাল লেবার বা দিন মজুর যাদেরকে আমরা বলি। তো এদের সাথে হচ্ছে দেয়ার ম্যানেজমেন্ট বা তাদের যে মালিক পক্ষ, এদের যে সম্পর্কটা, এটাকেই হচ্ছে কোন কোন স্কলার বলছে যে এটাই হচ্ছে লেবার রিলেশন। ফর ইনস্টেন্স ফ্যাক্টরি ওয়ার্কার্স নিড টু হ্যাভ গুড লেবার রিলেশনস উইথ দেয়ার ম্যানেজমেন্ট ইন অর্ডার টু অ্যাচিভ প্রোডাক্টিভিটি টার্গেট। মানে হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টস ওয়ার্কার বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে বা কাজ করে, তাদের সাথে তাদের মালিক পক্ষের একটা ভালো সম্পর্ক থাকা দরকার। যদি সম্পর্ক ভালো না হয় তাইলে কি হবে, ডেইলি যে প্রোডাক্টিভিটি বা উইকলি বা মান্থলি যে প্রোডাক্টিভিটি টার্গেট, ওই টার্গেটটা আসলে অ্যাচিভ করা পসিবল হবে না। কারণ শ্রমিক যদি অখুশি থাকে বা আপনার আন্ডারে যারা চাকরি করে লেবার, তারা যদি অখুশি থাকে তাহলে কিন্তু তারা চাইলেও তাদের বেস্ট ইফোর্টটা দিবে না।
তারা কি করবে, কাজে মানে গাফিলতি করবে। আর তারা যদি কাজে গাফিলতি করে, তাদের বেস্ট আউটপুটটা না দেয়, তাহলে কি আপনার প্রোডাক্টিভিটি টার্গেট অ্যাচিভ করা পসিবল হবে? না হবে? স্যার। হবে না। সো মানে লেবার রিলেশন হচ্ছে এমন একটা স্টাডি যেখানে হচ্ছে প্রথমে আমরা দেখলাম ইউনিয়নাইজড ওয়ার্কার যারা, তাদের সাথে কিভাবে ডিল করতে হবে এই রিলেটেড পড়াশোনা। আবার এটাও দেখলাম শুধুমাত্র মানে লেবার রিলেশন হচ্ছে কার একটা সাবডিভিশন, লেবার রিলেশন হচ্ছে আইআর বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা সাবডিভিশন। এবং কেবলমাত্র যে আইআর নিয়ে যারা পড়াশোনা করে তারাই না, যারা হচ্ছে আপনার সোশিওলজি থেকে আসছে, যারা ইকোনমিক্স থেকে আসছে, যারা হচ্ছে কি থেকে আসছে, পলিটিক্যাল সায়েন্স থেকে আসছে, যারা হচ্ছে আর কি ছিল, কি ছিল, ল থেকে আসছে, এরাও কি করে, এরাও লেবার রিলেশন নিয়ে ডিল করে বা লেবার মুভমেন্ট বা শ্রমিকদের আন্দোলনগুলো নিয়ে ডিল করে। আর লাস্টের পার্টটা কি ছিল, লেবার রিলেশন মানে নতুন ভাবে মডার্ন ভাবে চিন্তা করলে লেবার রিলেশন কোন সাবজেক্টের আন্ডারে আসছে? HRM, এইচআরএম এর পুরো ইলাবোরেশন কি? Human Resource Management. রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স আচ্ছা, ম্যানেজমেন্ট। এরপর আমরা দেখলাম যে লেবার রিলেশন যারা হচ্ছে ফিজিক্যাল লেবার, তাদের সাথে হচ্ছে তাদের মালিক পক্ষের বা তাদের ম্যানেজমেন্টের রিলেশন। এবং এটা ভালো হওয়া কেন দরকার, কারণ এটা যদি ভালো হয় তাহলে কি কোম্পানি তার প্রোডাক্টিভিটি গোল বা টার্গেট অ্যাচিভ করতে পারবে। আর নাইলে কি তার প্রোডাক্টিভিটি গোল বা যে টার্গেট ওটা অ্যাচিভ করা সম্ভব নাও হইতে পারে। এই জন্য লেবার রিলেশন হচ্ছে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? এরপর দেখেন যে দ্য ফিল্ড অফ লেবার রিলেশনস লুকস এট দ্য রিলেশনশিপ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স, পার্টিকুলারলি গ্রুপস অফ ওয়ার্কার্স রিপ্রেজেন্টেড বাই এ ইউনিয়ন। মানে এখানে আবার যারা স্কলার তারা বলতেছে যে লেবার রিলেশন হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা কাদের মধ্যে বিদ্যমান, ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মধ্যে বিদ্যমান, এবং পার্টিকুলারলি ওই ধরনের ওয়ার্কার, ওই ধরনের গ্রুপ অফ ওয়ার্কার যাদের কি আছে, যাদের একটা ইউনিয়ন আছে, বা সহজ কথায় বললে যাদের কি আছে, যাদের ট্রেড ইউনিয়ন আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে labor relation is regulated by the National Labor Relation Act. It is important because it helps to address any concerns of employees and to prevent employees from getting upset or not performing their job. মানে লেবার রিলেশন হচ্ছে কার দ্বারা পরিচালিত হয়, এই যে লেবার রিলেশন, এটা কি অবশ্যই একটা ল বা কন্ট্রাক্ট বা আইন। এই আইনগুলা প্রণয়ন করে কারা? এগুলো আইনগুলা প্রণয়ন করে হচ্ছে ন্যাশনাল লেবার রিলেশন অ্যাক্ট বা আন্তর্জাতিক শ্রম আইন। ন্যাশনাল কি আন্তর্জাতিক ব্যবস্থা, যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল না হয় তাও তো কথা, এটা জাতীয় হবে মনে হয় তাইলে। আচ্ছা, জাতীয় শ্রম আইন বা এই ধরনের কোন একটা অর্গানাইজেশন হচ্ছে এই লেবার রিলেশন বা এই আইনগুলা নিয়ে ডিল করে। ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস টু অ্যাড্রেস এনি কনসার্ন অফ এমপ্লয়িজ এন্ড টু প্রিভেন্ট এমপ্লয়িজ ফ্রম গেটিং আপসেট অর নট পারফর্মিং দেয়ার জব। মানে হচ্ছে এই লেবার রিলেশন কেন ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে যারা এমপ্লয়ি বা যারা কর্মচারী, তাদের আপনার যে কোনো ইস্যু বা তারা যে জিনিসগুলো নিয়ে কনসার্ন, এই ইস্যুগুলো নিয়ে ডিল করে, এবং এমপ্লয়িরা যেন হচ্ছে আপসেট না হয় বা তারা যেন মন খারাপ করে কাজ করা কমায় না দেয়, এবং তারা যেন ঠিক মতো তাদের জব পারফর্ম করে, এটা এনশিওর করে হচ্ছে এই লেবার রিলেশন অ্যাক্ট বা ন্যাশনাল লেবার রিলেশন অ্যাক্ট, যেটাই বলেন না কেন। জাতীয় শ্রম আইন, হ্যাঁ, ন্যাশনাল লেবার রিলেশন অ্যাক্ট, জাতীয় শ্রম আইন। বোঝা গেছে? এরপর দেখেন যে ওয়াই লেবার রিলেশন কেন দরকার। ফর এক্সাম্পল, if advancing technology in a sector threatens to result in massive layoff for the employees as their work is automated, labor relation could come up with ways of reducing the damage done to these employees. This might take the form of re-education programs, preparing the employees for transfer to another field, or looking at ways their existing experience could complement rather than compete with the new technologies. আচ্ছা, এখানে কি বলছে, কেউ কি আমাকে একটু বুঝায় বলতে পারবেন? এখানে কিছু সহজ কথাবার্তা বলছে, যদি আপনারা একটু পড়েন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এবং কাইন্ডলি একটু আমাকে বুঝায় দেন কি বলছে। আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম পড়ার জন্য, পড়েন। আপনারা কি 2 মিনিট পড়বেন না ঘুমাবেন? পড়তাছি স্যার। আচ্ছা, তাহলে একটু সবাই কষ্ট করে পড়েন, পড়ে হচ্ছে আমাকে এই প্যারাগ্রাফটার মানে বুঝাই দিয়ে।
স্যার এখানে স্যার মানে অ্যাডভান্টেজ টেকনোলজির কারণে স্যার হ্যাঁ মানে মানে লেবাররা যে মালিক পক্ষের সাথে রিলেশন ছিল বা এরকম স্যার একটা মানে কথা বলছে আর কি, যে মানে না না, এখন ছাঁটাই হইলে যে লসটা হয় ওটা ক্ষতিপূরণ করার জন্য। ওটাইটা কেন হবে? অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ মানে টেকনোলজি মনে করেন টেকনোলজি। কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগে হচ্ছে শার্টের বুতাম লাগাইতে হচ্ছে মনে করেন ম্যানুয়ালি, মানে লেবার সেলাই করতো। এখন মনে করেন ওই গার্মেন্টস ফ্যাক্টরি একটা হচ্ছে বড় মেশিন কিনলো, অটোমেটিক মেশিন, যে মেশিনটা দিয়ে অটোমেটিক শার্টের বোতাম লাগানো যাবে। তাহলে এই কাজটা এতদিন যে লেবারটা করতো, এই লেবারটার কি চাকরি চলে যাচ্ছে না? জি স্যার সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য দেখেন রি-এডুকেশন প্রোগ্রাম, মানে তাকে অন্য কোনো একটা কাজ শিখায় তাকে ওই কাজে লাগাইতে হবে। অথবা দেখেন প্রিপেয়ারিং ফর দ্য এমপ্লয়িজ ফর ট্রান্সফর্ম টু অ্যানাদার ফিল্ড, মানে তাকে অন্য ফিল্ডে ট্রান্সফার করার জন্য মানে রি-এডুকেশন, অন্যভাবে শিক্ষা দিয়ে প্রিপেয়ার করতে হবে। or looking at ways their existing experience could complement, অথবা হচ্ছে এমন কোন একটা উপায় মানে খুঁজে বের করতে হবে যেখানে তার বর্তমান যে এক্সপেরিয়েন্স আছে সেটা কাজে লাগায় কোনো কিছু করতে পারবে, রেদার দেন কম্পিট উইথ দ্য নিউ টেকনোলজি। মানে কি, নতুন টেকনোলজির সাথে তাকে কম্পিটিশনে নামায় দেওয়া যাবে না যে দেখি তুমিও শার্টের বোতাম লাগাও মেশিনও বোতাম লাগাও, দুজনের মধ্যে যে ভালো তাড়াতাড়ি লাগাইতে পারবে তার চাকরি থাকবে, তাকে আমি মেশিন বাদ দিয়ে দিব, এরকম কিছু করা যাবে না। মানে তাকে ছাঁটাই করা যাবে না, তাকে হচ্ছে নতুন ভাবে যেটাকে বলা হচ্ছে পুনর্বাসন করা, তাকে পুনর্বাসিত করতে হবে। ঠিক মানে বোঝা গেছে? তো যদি লেবার রিলেশন থাকে তাহলে যদি এরকম হঠাৎ করে কোনো একটা কর্মচারী চাকরি চলে যায়, মনে করেন যে হচ্ছে এরকম কোন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে শার্টের মধ্যে বোতাম লাগাইতো, সে কিন্তু ক্লেম করতে পারবে যে আমাকে অন্য কোনো কাজ শিখান, আমাকে হচ্ছে ডাইং এর কাজ শিখান বা আমাকে নিটিং এর কাজ শিখান, আমাকে এগুলো শিখায় আমাকে ওই সেকশনে পাঠায় দেন, আমি ওই কাজগুলো করব। সে তাহলে ক্লেম করতে পারবে এবং এটা হচ্ছে কোম্পানির রেসপন্সিবিলিটি, কোম্পানির নিজ দায়িত্বে নিজ খরচে তাকে কাজ শিখাবে, তাকে কাজ শিখায় তাকে কি করবে রিঅ্যালোকেট বা মানে কি বলবো তাকে হচ্ছে পুনর্বাসনের ইংরেজি কি, রিঅ্যালোকেশনই মনে হয়, তাকে মানে রিঅ্যালোকেট করবে আর কি অন্য একটা ফিল্ডে। বোঝা গেছে? বুঝতে পারছেন? না মনে হয় বুঝেন নাই। জি স্যার, রাফি কি বুঝছেন? বুঝছি স্যার। স্যার এই যে অ্যাডভান্স টেকনোলজির কারণে মেশিন আনলে যে কোম্পানির মানুষটা যে ছাঁটাই হয়ে যাবে, সে ছাঁটাইটা না হওয়ার জন্য স্যার মানে ওকে নতুন কোনো কাজ শিখে অন্য সেক্টরে প্রেরণ করার জন্য আর কি আপনি স্যার। যদি এরপর থেকে এরকম গরুর মাংস রান্না করা ছবি দেন আপনিও ছাঁটাই হয়ে যাবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, রান্না করা ছবি টবি এরকম দিয়েন না। কালেকটিভ বার্গেনিং, মানে অন্য খাবার দাবার দেখলে সমস্যা নাই, বাট গরুর মাংসটা দেখলে একটু সমস্যা হয়। স্যার আমারও স্যার। দেখেন, collective bargaining is the process whereby workers organize together to meet, converse, and compromise upon the work environment with their employees. Sorry, with the employers. Collective bargaining হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে ওয়ার্কার্স অর্গানাইজ টুগেদার টু মিট, মানে শ্রমিকরা হচ্ছে একসাথে একত্রিত হয়। কেন একত্রিত হয়? টু কনভার্স, তাদের মালিক পক্ষের সাথে কথা বলার জন্য, এন্ড টু কম্প্রোমাইজ, এবং কোন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপন দা ওয়ার্ক এনভায়রনমেন্ট উইথ দেয়ার এমপ্লয়ার্স, মানে তাদের যে কর্ম পরিবেশ, তাদের যে বিভিন্ন ইস্যু, বেতন, ওভারটাইম, সুযোগ সুবিধা, এই সবগুলো ব্যাপার নিয়ে হচ্ছে তাদের মালিকের সাথে মানে কি বলবো বার্গেনিং করার জন্য বা আলাপ আলোচনা করার জন্য যখন তারা মিটিং করে, ওই ব্যাপারটাকে বলা হচ্ছে কি কালেকটিভ বার্গেনিং। মানে এখানে কিন্তু শ্রমিকরা হঠাৎ করে ধর্মঘট শুরু করে দিচ্ছে না, ঠিক আছে? শ্রমিকরা কিন্তু ধর্মঘট শুরু করতেছে না, শ্রমিকরা কি করতেছে, শ্রমিকরা হচ্ছে তাদের মালিক পক্ষকে বলতেছে যে আমরা আপনার সাথে মিটিং এ বসতে চাই, আমাদের রিপ্রেজেন্টেটিভ যাবে 3 থেকে 4 জন, আমাদের রিপ্রেজেন্টেটিভ 3 থেকে 4 জন। তো মালিকের রিপ্রেজেন্টেটিভ আর শ্রমিকের রিপ্রেজেন্টেটিভের মধ্যে একটা মিটিং হয়, মালিকের শ্রমিকের দাবি দেওয়া আর হচ্ছে মালিক কতটুকু রাখতে পারবে বা না রাখতে পারবে, এই জিনিসগুলো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত আসে, এটাকেই বলা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। বুঝা গেছে? স্যার অনেক ডিস্টার্ব করতেছে। স্যার আপনার কথা অনেক ডিস্টার্ব করে আসছে স্যার, ক্লিয়ার কোনো কথা আসে না। ক্লিয়ার কোনো কথা আসতেছে না? না স্যার, এখন আসতেছে স্যার। স্যার এখন ঠিক হয়েছে। মানে এখন আবার যদি পড়ানো শুরু করি আবার দেখবেন ডিস্ট্রাকশন। দেখেন, it is the practice in which union and company representatives meet to negotiate a new labor contract in various national labor and employment law contexts. Collective bargaining takes on a more specific legal meaning.
In a broad sense, however, it is the coming together of workers to negotiate their employment. মানে এই কালেকটিভ বার্গেনিং হচ্ছে একটা লিগ্যাল টার্ম হিসেবে ব্যবহৃত হয়। আমরা বলি না যে আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ পাঠায় অনেক সময় বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশনকে। তো এই কালেকটিভ বার্গেনিংটা হচ্ছে মোরলেস একটা লিগ্যাল টার্ম, যে টার্মটার মানে হচ্ছে মালিক পক্ষের রিপ্রেজেন্টেটিভ আর শ্রমিক পক্ষের রিপ্রেজেন্টেটিভরা একসাথে বসবে, বসে হচ্ছে তারা নেগোশিয়েট করবে। এই নেগোশিয়েট করবে কিসের উপরে? এই এমপ্লয়মেন্ট বা তাদের যে চাকরির মধ্যে যে সুযোগ সুবিধা, বেতন ভাতা যা আছে আনুষঙ্গিক সবকিছু নিয়ে তারা বার্গেনিং করবে। এটাই মানে হচ্ছে কালেকটিভ বার্গেনিং। এরপর দেখেন যে প্রসেস অফ কালেকটিভ বার্গেনিং, এটা একটা ফ্লোচার্ট দেখানো হয়েছে যে কি হয় কালেকটিভ বার্গেনিং এ। যেটা হয় যে ইউনিয়ন ক্লেম, মানে হচ্ছে শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন আছে তারা কোনো কিছু একটা চায় যে আমাদের বেতন বাড়াইতে হবে, আমাদের ওভারটাইম কমাইতে হবে, কিন্তু বেতন বাড়াইতে হবে, আমাদের বাচ্চা কাচ্চার জন্য ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে, তারপর যারা মহিলা আছে তাদের বাচ্চা কাচ্চা হলে তাদেরকে 6 মাস প্রেগন্যান্সি লিভ দিতে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের দাবি দাওয়া হচ্ছে উত্থাপন করে। কারা উত্থাপন করে? ইউনিয়ন এই ধরনের দাবি দাওয়াগুলা, ট্রেড ইউনিয়ন এই ধরনের দাবি দাওয়াগুলা ক্লেম করে বা উত্থাপন করে। আচ্ছা, তাদের দাবি দাওয়াগুলো শোনার পরে মালিক পক্ষ একটা প্রস্তাব দেয় যে আমরা তো তোমাদের সবগুলো দাবি দাওয়া শুনলাম, কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে আসলে তোমাদের বাচ্চা কাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করা সম্ভব না। তোমাদের আমরা বেতন বাড়াইতে পারি, কিন্তু তোমাদের ওভারটাইম কমাইতে পারবো না, কারণ ওভারটাইম কমাইলে হচ্ছে আমরা আমাদের টার্গেট প্রোডাক্টিভিটি গোলে পৌঁছাইতে পারবো না। সো আমরা, তোমরা যে 5টা দাবি দাওয়া উত্থাপন করছো এর মধ্যে 3টা আমরা রাখতে পারবো, আর 2টা আমরা এখন না রাখতে পারলেও চেষ্টা করবো পরে রাখার জন্য। তাহলে কি হইলো? শ্রমিকরা একটা প্রস্তাব দিল, মালিকরা কি করলো, মানে শ্রমিকরা একটা দাবি দাওয়া ক্লেম করলো, উত্থাপন করলো, এবং ওই দাবি দেওয়ার এগেইনস্টে মালিকের পক্ষে যতটুকু মানা সম্ভব বা যতটুকু মানা সম্ভব না তার উপর বেস করে সে একটা প্রপোজাল দিল, এবং এরপর দুই পক্ষের মধ্যে কি হবে? নেগোসিয়েশন বা বোঝাপড়া হবে। এই বোঝাপড়ার পর হচ্ছে আপনার হয় কালেকটিভ এগ্রিমেন্ট, মানে দুই পক্ষ মিলে একটা মানে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত আসবে, অথবা তারা যদি বোঝাপড়ার মাধ্যমে কোন সিদ্ধান্তে না আসতে পারে তখন তারা যাবে কার কাছে? থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের কাছে যাবে। তো তৃতীয় পক্ষ হইতে পারে কি? আপনার আদালত বা কোর্ট। মনে করেন শ্রমিক মালিকের বিরুদ্ধে কেস করে দিল, অথবা মালিক শ্রমিকের বিরুদ্ধে কেস করে দিল, কারণ তারা দুজন মিলে কোনো একটা ডিসিশন আসতে পারেনি। ঠিক আছে, ডিসিশন আসতে পারে নাই, শ্রমিক শুরু করছে ধর্মঘট, শ্রমিক কাজ করবে না। তো তখন দেখা গেল যে থার্ড পার্টির কাছে যাওয়া লাগতেছে সলিউশনটা করার জন্য, এবং দেন থার্ড পার্টি হচ্ছে কি একটা কালেকটিভ এগ্রিমেন্ট, মানে মালিক আর শ্রমিকের মধ্যে চেষ্টা করবে একটা বোঝাপড়া করায় দেওয়ার জন্য। মনে করেন মুস্তাফিজ আর কে মারামারি লাগছে? আরিফ মারামারি লাগছে। তো তারা কোনো সিদ্ধান্তে আসতে পারতেছে না, তারা থার্ড পার্টি হিসেবে আসিফের কাছে গেল, আমজাদের কাছে। আমজাদ আরিফরে বললো তুই আমার 10 টাকা দে, আমজাদ হচ্ছে মুস্তাফিজরে বললো তুই আমার 10 টাকা দে। মাঝখান থেকে ও আরিফ আর মুস্তাফিজ দুজন থেকে 10 টাকা নিয়ে 20 টাকা নিয়ে ও বড় লোক থার্ড পার্টি, আর মাঝখান দিয়ে লস হলো কার? আসিফ আর সরি কার? মুস্তাফিজ আর আরিফের। মানে ওরা হচ্ছে নিজেদের মধ্যে বিবাদ মিটাইতে না পারার কারণে থার্ড পার্টির কাছে গেল, থার্ড পার্টির কাছে গিয়া ওরা গ্যাঞ্জাম মানে কি বলবো ওদের প্রবলেমটা সলভ করার ট্রাই করলো আর কি। যাই হোক, তো থার্ড পার্টি এখানে আসলে আমি যেরকম বললাম এরকম না, থার্ড পার্টি হচ্ছে যখন মালিক শ্রমিক নিজেদের প্রবলেম গুলো সলভ করতে পারবে না তখন থার্ড পার্টি ইন্ট্রোডিউস করতে হবে প্রবলেমটাকে সলভ করার জন্য, এবং প্রবলেমটা কালেক্টিভ এগ্রিমেন্টের মাধ্যমে সলভ হবে। তো কি বুঝা গেছে? জি স্যার। আল্লাহ জানে। আচ্ছা দেখেন, কালেকটিভ এগ্রিমেন্ট, তো কালেকটিভ বার্গেনিং মানে হচ্ছে মালিক শ্রমিক দুইজন একসাথে, মালিক একটা শ্রমিক একটা প্রস্তাব উত্থাপন করতেছে, মালিক একটা প্রস্তাব উত্থাপন করতেছে আমি তোমাকে এত পারবো না, তোমাকে এত দিব, আর শ্রমিক বলতেছে না এই আমার এত লাগবে। এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং ছিল। আর কালেকটিভ এগ্রিমেন্ট কি? দেখেন যে a collective agreement is a labor contract between an employer and one or more union, মানে এক বা একের অধিক ট্রেড ইউনিয়নের সাথে মালিক পক্ষের যে চুক্তি বা এগ্রিমেন্ট, এটাকেই বলা হচ্ছে কালেকটিভ এগ্রিমেন্ট। মানে এখানে হচ্ছে মালিক পক্ষেরও সায় বা কি বলবো মালিক পক্ষ রাজি, শ্রমিক পক্ষ রাজি, দুই পক্ষ যখন একসাথে কোন একটা ডিসিশন আসতে পারছে ওটাকেই বলা হচ্ছে কালেকটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, collective bargaining বা collective agreement consists of the process of negotiation between representatives of a union and employers in respect of the terms and conditions of employment of employees such as wages, hours of work, working condition. স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। এখন শুনতেছেন ক্লিয়ারলি? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আমি আর কিছু পড়াবো না, কিছু পড়াইলেই নেটওয়ার্ক ডিস্টার্ব করে। মুস্তাফিজ ভালো আছেন?
জি স্যার, ভালো আছি স্যার। এখন তো ঠিক মতো জি শুনেন। স্যার জি স্যার। এখন এখন শহীদও শুনে। এখন শহীদের নেটওয়ার্কের প্রবলেম নেই। স্যার পড়ালে প্রবলেম করে স্যার, কোয়েশ্চেন করলে প্রবলেম করা শুরু করে স্যার। কোশ্চেন করলেই প্রবলেম করে, আর শহীদ হচ্ছে মিউট হয়ে যায়। প্রবলেম। জি স্যার, জি স্যার। শহীদ, আপনার টেকনিকটা আমার খুব পছন্দ হয়েছে। কোনটা স্যার? ক্লাস শেষ হওয়ার 2 মিনিট আগে ঢুকে প্রেজেন্ট দিয়ে আবার বের হয়ে যাওয়া। মিউট করে ফেলবে। স্যার আমি 2 মিনিট আগে ঢুকি না তো স্যার, আমি অনেক আগে ঢুকি স্যার। আজকে স্যার শুরু আমি থেকে চিন্তা মিনিট করতেছি আমিও এরকম অনলাইনে ক্লাসটা শুরু করব এবং আপনার পলিসি ফলো করব। স্যার আমি আজকে মানে 8:06 ঢুকছি হ্যাঁ। স্যার। আজকে ঠিক আছে, বাট বাকি দিনগুলোতে আপনি আমাদের জিজ্ঞেস না স্যার ক্লাসটা কয়টা বাজে শেষ হবে, এই কোশ্চেনটা কেন করেন? স্যার থাক থাক, আপনি আর বিনয়ী হাসি দিয়েন না। আমি আপনার হাসি দেখে মুগ্ধ হয়ে গেছি, আর হাসেন না, থাক। খালি টাইম মতো ক্লাসে থাকেন শহীদ, ক্লাস মানে ফাঁকি দিয়েন না, ঠিক আছে? শহীদ এখন আবার কথা শুনবেন না। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার সবকিছু। আচ্ছা দেখেন, কালেকটিভ বার্গেনিং হচ্ছে কি বললাম, যে মালিক আর শ্রমিকের মধ্যে আলোচনা হবে, কি নিয়ে আলোচনা হবে? এখন কি আবার ডিস্টার্ব করতেছে? না স্যার। স্যার আচ্ছা, কি নিয়ে আলোচনা হবে দেখেন, যে ওয়েজেস, বেতন, আওয়ার্স অফ ওয়ার্ক, কয় ঘন্টা চাকরি করবে না করবে, ওয়ার্কিং কন্ডিশন মানে হচ্ছে তারা যেখানে কাজ করবে ওই জায়গার পরিবেশ কেমন হবে, এন্ড কি গ্রেভেন্স প্রসিডিউরস। এই গ্রেভেন্স মানে কি, একটু গুগলে সার্চ মারেন তো। মানে কাজ করার যে কর্মপ্রণালী, এটাই কিছু হবে মনে হয়। গ্রিভেন্স মানে কি একটু দেখেন তো। about the rights and responsibilities of trade union। আচ্ছা, মানে হচ্ছে স্যার অভিযোগ লিখছে। হ্যাঁ, কোপ স্যার কোপ বুঝি নাই। অভিযোগ স্যার। অভিযোগ, অভিযোগ স্যার। আচ্ছা নালিশ স্যার নালিশ নালিশ, নালিশ, স্যার নালিশের কারণ। অভিযোগ। আচ্ছা যাই হোক, তার মানে হচ্ছে কালেকটিভ বার্গেনিং বা কালেকটিভ এগ্রিমেন্টের মাধ্যমে মালিক শ্রমিক হচ্ছে তাদের বেতন, কর্ম ঘন্টা, কর্ম পরিবেশ এবং অভিযোগ জানাইতে হইলে বা কোনো কিছু নালিশ করতে হইলে কোন প্রসিডিউরে করবে, তাদের অধিকার, রেসপন্সিবিলিটি অফ ট্রেড ইউনিয়ন মানে ট্রেড ইউনিয়নের কি দায়িত্ব, এই ব্যাপারগুলোতে একমত হয়ে একটা কন্ট্রাক্ট সাইন করে। ওই কন্ট্রাক্টটাকেই বলা হচ্ছে কালেকটিভ এগ্রিমেন্ট। কারণ এই এগ্রিমেন্টটাতে কিন্তু কারো উপর কেউ কোনো চাপ চাপায় দেয় নাই। এখানে মালিকেরও ইনপুট আছে, শ্রমিকেরও ইনপুট আছে, এবং তাদের সমঝোতার মাধ্যমেই কি একটা কন্ট্রাক্ট বা একটা ল মানে সিগনেচার হয় বা একটা ল তৈরি হয়। এই জন্য এটার নাম হচ্ছে কালেকটিভ এগ্রিমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন যে the parties often refer to the result of the negotiation as a collective bargaining or as a collective employment agreement। মানে হচ্ছে পার্টি বলতে এখানে বোঝাচ্ছে মালিক অথবা শ্রমিক। তারা হচ্ছে মানে মালিক শ্রমিকের কাছে এই কালেকটিভ বার্গেনিং আর মানে এই যে তারা একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসলো, এই সিদ্ধান্তটাকে বা এই প্রসিডিউরটাকে অনেক সময় কালেকটিভ বার্গেনিংও তারা বলে থাকে অথবা কালেকটিভ এগ্রিমেন্টও বলে থাকে। তাদের কাছে ব্যাপারটা আসলে ওয়ান কাইন্ড অফ সিমিলার। আমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, আমার কাছে ব্যাপারটা কিন্তু সিমিলার না। কালেকটিভ বার্গেনিং মানে হচ্ছে কি, শ্রমিক একটা প্রস্তাব দিল, তার এগেইনস্টে মালিক একটা প্রস্তাব দিল। আর কালেকটিভ এগ্রিমেন্ট মানে কি, মালিক শ্রমিক